أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আমাদের অনলাইন মেডিকেল স্কুলে অধ্যয়নরত ছাত্রছাত্রী সকলকে জানাই স্বাগত এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বছর মেয়াদী প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্সের হিউম্যান অ্যানাটমি এন্ড ফিজিওলজি বিষয়ক তৃতীয় ক্লাসে আজকে আমরা কথা বলবো মেডিকেল টার্মিনোলজি নিয়ে। মেডিকেল টার্মিনোলজি যার অর্থ চিকিৎসা পরিভাষা, এই চিকিৎসা পরিভাষা সম্পর্কে আমাদেরকে অত্যন্ত স্বচ্ছ ধারণা রাখতে হবে, নতুবা আমরা এই ফিল্ডে আসলে শব্দর অর্থ বোঝাজনিত সমস্যায় পতিত হতে হবে। তো মেডিকেল সায়েন্স এবং হিউম্যান বডির প্রত্যেকটা শব্দ অন্তস্থ করার জন্য এবং সেটা ভালো করে মনে রাখার জন্য, বোঝার জন্য আপনাকে এই মেডিকেল টার্মিনোলজি গুলো খুব ভালোভাবে জেনে রাখতে হবে। তো প্রথমে আমরা দেখি হোয়াট ইজ মেডিকেল টার্মিনোলজি বা চিকিৎসা পরিভাষা কি বা কাকে বলে। তো এই মেডিকেল টার্মিনোলজি বিষয়টাকে যদি আমরা ইংলিশে ডিফাইন করতে পারি তাহলে এরকম দাঁড়ায় যে মেডিকেল টার্মিনোলজি ইজ এ ল্যাঙ্গুয়েজ, এটা এমন একটা ভাষা বা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা which is used to precisely and shortly describe the human body and medical science, যেটা আমাদের হিউম্যান বডি বা মানব দেহ এবং মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানকে শতভাগ অর্থের পরিবর্তন না করে শতভাগ অ্যাকুরেসির সহিত প্রিসাইজলি এবং শর্টলি সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করার জন্য, অবিকল ভাবে বর্ণনা করার জন্য, অর্থের বিকৃত না করে শব্দটা যেন একেবারে শতভাগ অ্যাকুরেট হয় এবং শর্ট হয়, বোধগম্য হয়, সেই হিসেবে মেডিকেল সায়েন্স এবং হিউম্যান বডিটাকে বোঝার জন্য কিছু শব্দ ব্যবহার করা হবে। এই শব্দগুলো এক ধরনের ভাষা, এগুলোকে বলা হয় এই মেডিকেল টার্মিনোলজি। ঠিক আছে, মেডিকেল টার্মিনোলজি চিকিৎসার পরিভাষা, এটা মেডিকেল সায়েন্সের একটা স্বতন্ত্র শাখা। এই মেডিকেল টার্মিনোলজি একটা মেডিকেল সায়েন্সের স্বতন্ত্র শাখা, যেখানে এই মেডিকেল টার্মস গুলো, এই শব্দগুলো, এই ওয়ার্ড গুলো নিয়েই কাজ করা হয়, গবেষণা করা হয়, আপডেটিং করা হয়। ঠিক আছে, তাহলে এই মেডিকেল টার্মিনোলজির খুঁটিনাটি বেসিক কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে একেবারেই জানতে হবে। বেসিক বিষয়গুলো যদি আমরা জানি তাহলে হিউম্যান বডির যে ফিজিওলজিক্যাল স্টেট বা স্বাভাবিকত্ব সেটা আমরা বুঝতে পারবো, বা স্বাভাবিকত্ব বুঝাতে যে শব্দগুলো ব্যবহার করে, টার্মস গুলো ব্যবহার করে, সেটা আমরা বুঝতে পারবো। পাশাপাশি প্যাথোলজিক্যাল স্টেট বা রোগ অবস্থা বোঝানোর জন্য যে অস্বাভাবিকত্ব বোঝানোর জন্য এই অস্বাভাবিকত্ব রোগ অবস্থাগুলো, প্যাথোলজিক্যাল স্টেট গুলো, কন্ডিশন গুলো যেন আমরা বুঝতে পারি, বর্ণনা করতে পারি, কোথাও লেখা থাকলে সেটা ধরতে পারি, সেগুলো আমরা জানতে পারবো এই মেডিকেল টার্মিনোলজি সম্পর্কে জ্ঞান রাখলে। একই সাথে রোগ নির্ণয়, ডায়াগনোসিস এবং চিকিৎসা বা ট্রিটমেন্টের ক্ষেত্রে, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট, রোগ নির্ণয় বা চিকিৎসার ক্ষেত্রেও আমাদের এই মেডিকেল টার্মিনোলজি গুলোকে ব্যবহার করতে হবে, এবং ব্যবহার কেউ করেছে সেটা দেখে কিছু একটা বুঝতে হবে, এবং আমরা এই চিকিৎসা এবং নির্ণয় বুঝতে আমাদের এই মেডিকেল টার্মিনোলজি গুলো প্রয়োজন পড়বে। তাহলে আমরা এইটুক থেকে বুঝলাম যে মেডিকেল টার্মিনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সম্পর্কে আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। এখন দেখি যে চিকিৎসা পরিভাষা বা মেডিকেল টার্মিনোলজি কেন জানতে হবে। একটা উদাহরণ দেখে আমরা বুঝার চেষ্টা করি। প্রথমত, আপনারা প্রায়শই যখন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি বা আপনার প্রয়োজনে কোনো ডাক্তারের কাছে যাবেন, তখন সেই ডাক্তার নিচে দিয়ে অ্যাডভাইস বা ইনভেস্টিগেশনের নিচে লিখতে পারে এই কথাটা সিএক্সআর, চেস্ট এক্সরে, পিএ ভিউ, অথবা একই সাথে সে লিখতে পারে এপি ভিউ, অথবা সে লিখতে পারে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ভিউ, পোস্টেরিয়র অ্যান্টিরিয়র ভিউ। এই যে এপি ভিউ, সিএক্সআর, এটা আপনার কমন সেন্স অথবা ফুল অ্যাব্রিভিয়েশনে লেখা থাকতে পারে চেস্ট এক্সরে, এইটুক পর্যন্ত বোধগম্য। বাকি পি এ ভিউ কি জিনিস, এপি ভিউ, এপির মানে কি, পি এর মানে কি। একই সাথে কোথাও লেখা আছে হ্যাপাটোমেগালি উইথ রাইট ল্যাটারাল সিস্ট ইন দা রাইট লোব অফ লিভার, কোনো একটা রিপোর্টের নিচে লেখা আছে হ্যাপাটোমেগালি। হ্যাপাটোমেগালি কি জিনিস সেটা আমাকে যদি না বুঝি তাহলে কিন্তু বাকি অর্থ বুঝবো না। হ্যাপাটোমেগালি দ্বারা এই ছোট একটা অর্থ দ্বারা অনেক বড় অর্থ বুঝাচ্ছে। হ্যাপাটো মানে কি, লিভার, মেগালি মানে হচ্ছে বড়, অর্থাৎ লিভারটা বড় হয়ে গিয়েছে। হ্যাপাটোমেগালি দ্বারা এক শব্দ দ্বারা একটা সেন্টেন্স বর্ণনা করতেছে। উইথ সাথে পাশাপাশি যে রাইট ল্যাটারাল সিস্ট, অর্থাৎ লিভারের ডান পাশে, ল্যাটারাল মানে পাশে চাপানো, ডান পাশে চাপানোর অংশে সিস্ট আছে। সিস্ট মানে হচ্ছে যে ইটস এ নিউ গ্রোথ, টিউমারও না আবার পাথরও না, এই ধরনের আচিলের মতো এক ধরনের গ্রোথ, এটাকে সিস্ট বলা হয়। সিস্ট দেখা গিয়েছে ইন দা রাইট লোব অফ লিভার, লিভারের ডান পাশে। এই যে শব্দগুলো লেটারাল, সিস্ট, হ্যাপাটোমেগালি, এগুলো সব মেডিকেল টার্ম। এটা যদি আপনি না বোঝেন, অর্থ না বোঝার
বুঝেন, তাহলে কিন্তু ওগুলো ব্যাখ্যা করতে পারবেন না। ঠিক আছে, ওগুলো সাধারণ ইংলিশ ভাষায় লিখে দিবে না, কিন্তু এটা এইভাবে বলা থাকবে না যে ইউর লিভার ইজ এনলার্জড, এরকম লেখা থাকবে না, লেখা থাকবে হেপাটোমেগালি। ঠিক আছে, এরকম এরকম ভাবে বর্ণনা করবে। অতএব আপনি যদি না জানেন, এগুলো কিন্তু ভালো করে বুঝবেন না, অন্তস্থ করতে পারবেন না, পেশেন্টকেও বুঝতে পারবে বুঝাইতে পারবেন না, এবং নিজেও বুঝতে পারবেন না আপনার কি হয়েছে, আপনার ফ্রেন্ডস ফ্যামিলির কি হয়েছে। অ্যাটলিস্ট আমরা তো চাই আগে আপনার একটা ফ্যামিলি ডক্টর হন, তাই না? তো ফ্যামিলিয়ালি যেন আপনি নিজেরটা অন্তত নিজে বোঝেন, সেইটুকুর জন্য হলেও আপনাকে মেডিকেল টার্মিনোলজি জানতে হবে। একই সাথে গাউটি আর্থ্রাইটিস ইন ডিস্টাল ইন্টারপেলেঞ্জিয়াল জয়েন্ট এন্ড প্রক্সিমাল ইন্টারপেলেঞ্জিয়াল জয়েন্ট। এখন ডিস্টাল মানে কি, প্রক্সিমাল মানে কি, আমরা এগুলো পরে ব্যাখ্যা করব। এগুলো দ্বারা কিন্তু ব্যাপক একটা অর্থ বোঝাচ্ছে, এই দুইটা ছোট ছোট শব্দ দ্বারা ব্যাপক ব্যাপক অবস্থান সংক্রান্ত একটা বুঝাচ্ছে, খুব বড় ধরনের অর্থ বোঝাচ্ছে। অতএব এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু হবে না। যেমন নোজ ইজ লোকেটেড ইন দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ আওয়ার বডি, আমাদের বডির অ্যান্টেরিয়র পোর্শনে নোজটা অবস্থিত। তো এই অ্যান্টেরিয়র কিন্তু আমাদের অর্থ বুঝতে হবে, মানে সম্মুখ দিকে। তো এইরকম এই যে লাল চিহ্নিত যে জিনিসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো হচ্ছে মেডিকেল টার্ম বা মেডিকেল টার্মিনোলজির অন্তর্ভুক্ত। এখন প্রত্যেকটার অর্থ আপনাকে বুঝতে হবে। ইংলিশ ভাষা যেরকম অর্থ জানতে হয়, ঠিক এরকম মেডিকেল সায়েন্সে মেডিকেল টার্মিনোলজি গুলোর অর্থ আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি কিন্তু এই সেক্টরে ঘাটাঘাটি করতে পারবেন, সামনের দিকে রাইট করতে পারবেন, অ্যানাটমি ফিজিওলজি ভালো করে বুঝতে পারবেন। এখন আসেন যে আমাদের টপিকস, এই যে মেডিকেল টার্মিনোলজি তো বললাম, এটা স্বতন্ত্র একটা মেডিকেলের শাখা হয়, যেখানে অনেক ব্যাপক পড়াশোনা আছে, অনেক স্টাডি আছে। অত কিছু তো আর আপনাদের জানতে হবে না, আমাদের জানতে হবে না। আমরা কি জানবো এখানে? টপিকস অফ মেডিকেল টার্মিনোলজিতে আমরা কি কি জানলে চলবে? প্রথমত আমাদেরকে জানতে হবে যে টার্মিনোলজি রিলেটেড টু পজিশনিং, অবস্থান সংক্রান্ত বিষয়াদির সাথে জড়িত যে শব্দগুলো, যেমন উপরে না নিচে, উপরে হলে কোন শব্দ হবে, নিচে হলে কোন শব্দ হবে, ডানে হলে কোন শব্দ হবে, বামে হলে কোন শব্দ হবে, মধ্যবর্তী এবং দূরবর্তী, এগুলো বুঝাতে কোন শব্দ ব্যবহার হয় মেডিকেল সায়েন্স, এগুলো জানলেই চলবে এখানে। একই সাথে টার্মিনোলজি রিলেটেড টু অর্গানস, বিভিন্ন যে অঙ্গ রয়েছে, আমরা তো হার্টকে হার্ট হিসেবে জানি, ব্রেনকে ব্রেন হিসেবে জানি, লিভারকে লিভার হিসেবে জানি। এই প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা অঙ্গের এক একটা মেডিকেল টার্ম আছে, এই প্রত্যেকটা মেডিকেল টার্ম আপনাকে জানতে হবে। ঠিক আছে, যেমন হ্যাপাটো কিন্তু রিলেটেড টু লিভার, আমরা একটু আগে দেখলাম হ্যাপাটো মেগালি বা লিভার বড় হয়ে গেছে। এখন এখানে কিন্তু লেখা নাই যে লিভার এনলার্জড, মেগালি মানে হচ্ছে বড় হয়ে যাওয়া, আর হ্যাপাটো মানে লিভার। তাহলে এই যে হ্যাপাটো অর্গান, লিভার অর্গানের সাথে সম্পৃক্ত একটা শব্দ। তো এই অর্গান স্পেসিফিক শব্দের মধ্যে এই টপিকসে আমরা জানবো যে কোন অর্গানের মেডিকেল টার্মের নাম কি। একই সাথে আমরা দেখবো টার্মিনোলজি রিলেটেড টু মেডিকেল সাফিক্স এবং প্রিফিক্স। মেডিকেল মেডিকেলের যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর পূর্বপদ পরপদের সাথে জড়িত যে শব্দ অর্থ আছে, ডান পাশে মেগালি হলে কি, বাম পাশে হ্যাপাটো হলে কি, এগুলো মিলে কিভাবে একটা শব্দ তৈরি হয়, কিভাবে সেই শব্দটার অর্থ করতে হয়, সেগুলো আমরা এখানে জানবো। এবং সর্বশেষ আমরা টার্মিনোলজি রিলেটেড টু পেশেন্ট কমপ্লেইন্ট এন্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ, এবং রোগের চিকিৎসা, রোগ এবং পেশেন্ট কমপ্লেইনের সাথে জড়িত যে মেডিকেল টার্মগুলো আছে, সেই টার্মগুলো আমাদেরকে এখানে জানতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা মেডিসিনে পড়বো, এখানে ডিটেল আছে। পেশেন্ট কমপ্লেইন, যেমন বমি হওয়া, হ্যাঁ, তো বমি হওয়ার মেডিকেল টার্ম ইমেসিস। ঠিক আছে, বমি বমি ভাব, নাউজিয়া, বমি হওয়া, ভমিটিং বা ইমেসিস। একই সাথে পায়খানার রাস্তা দিয়ে যদি কারো রক্ত যায়, এরপর বমির সাথে যদি রক্ত বের হয়, প্রত্যেকটার এক একটা টার্ম আছে, এগুলোকে বলা হচ্ছে মেডিকেল টার্মিনোলজি রিলেটেড টু দা পেশেন্ট কমপ্লেইন্ট এবং ডিজিজ ট্রিটমেন্ট, এগুলোর সাথে জড়িত। ঠিক আছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন এই পর্যায়ে আমরা দেখবো যে টার্মিনোলজি রিলেটেড টু পজিশনিং, অবস্থান সংক্রান্ত বিষয়ের সাথে জড়িত যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো আমরা এখানে জানার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে টার্মিনোলজি রিলেটেড টু মেডিকেল পজিশনিং, যেটা বললাম অবস্থান বুঝাতে, আমি আবারও বলছি অবস্থান বুঝাতে, অর্থাৎ কোথায় আছে, উপরে না নিচে, ডানে না বামে, মাঝখানে না একটু মাঝখান থেকে ডানে বামে চাপানো, একটু সরানো, দূরবর্তী না কাছে, এগুলো বুঝাতে যে শব্দগুলো মেডিকেল সায়েন্সে ব্যবহার করা হয়, সেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন প্রথম শব্দটা হচ্ছে অ্যান্টেরিয়র, যার বিপরীত শব্দ হচ্ছে পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র মানে সম্মুখ, পোস্টেরিয়র মানে পিছনে। একই সাথে এটাকে ভেন্ট্রালও বলা যায়, আবার ভেন্ট্রালের বিপরীত হচ্ছে ডরসাল। একই সাথে সুপেরিয়র মানে উপর, ইনফেরিয়র মানে নিচে, উপর এবং নিচে। একই সাথে মেডিয়াল মানে এক পাশে, মানে কেন্দ্রবিন্দু, মেডিয়ালের থেকে একটু দূরে হলে সেটাকে বলা হয় ল্যাটারাল, মেডিয়াল ল্যাটারাল। একই সাথে প্রক্সিমাল ডিস্টাল, প্রক্সিমাল মানে কাছাকাছি অবস্থিত, ডিস্টাল মানে দূরবর্তী অবস্থিত। তাহলে এই যে 1 2 3 4টা প্যারা,
এই 4টা প্যারায় 8টা বিপরীত শব্দ আছে, একটার বিপরীতে 4টা শব্দ, একটার বিপরীত। যেমন অ্যান্টেরিয়র ভেন্ট্রালের বিপরীত শব্দ হচ্ছে পোস্টেরিয়র ডরসাল, একই সাথে সুপিরিয়রের বিপরীত শব্দ হচ্ছে ইনফেরিয়র, একই সাথে মেডিয়ালের বিপরীত শব্দ লেটারাল, প্রক্সিমালের বিপরীত শব্দ হচ্ছে ডিস্টাল। এখন এগুলো আমাদেরকে ডিটেইলে জানতে হবে, ডিটেইলে আমরা জানার চেষ্টা করি। প্রথমে দেখবো যে অ্যান্টেরিয়র অথবা ভেন্ট্রাল, এই অ্যান্টেরিয়র শব্দটা দ্বারা কি বোঝায়? অ্যান্টেরিয়র শব্দ দ্বারা বোঝায় দা ফ্রন্ট অফ এ স্ট্রাকচার, একটি কাঠামো বা একটি বস্তু অথবা একটি জিনিসের একটা কাঠামোর সম্মুখ অংশ, দা ফ্রন্ট, সম্মুখ সামনের দিকের অংশটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়র বা ভেন্ট্রালের অর্থ হচ্ছে কোনো কাঠামো বা কোনো বস্তুর সামনের দিকে কোনো কিছু অবস্থিত বুঝাতে এই অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল শব্দটা ব্যবহৃত হয়। যেমন আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, দ্য প্যাটেলা ইজ লোকেটেড অন দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ লেগ। আমাদের পায়ের হাঁটুর উপরে যে বাটিটা থাকে, যে বোনটা থাকে, এটাকে বলা হয় প্যাটেলা, তাই না? এই প্যাটেলাটা কোথায় অবস্থিত? আমাদের হাঁটুর সম্মুখের দিকে, আমাদের পায়ের সম্মুখে, সামনের দিকে অবস্থিত। সেই জন্য আমরা বলতেছি যে দ্য প্যাটেলা ইজ লোকেটেড অন দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য লেগ, এই লেগের সম্মুখ ভাগে অবস্থিত। এখন আপনাকে যদি এই লাইনটা পড়তে বলা হয় এবং আপনি ইংলিশে পারদর্শী, খুব ভালো, কিন্তু আপনি সব অর্থ বুঝলেন, কি এই যে অ্যান্টেরিয়র শব্দটা যদি না বোঝেন, তাহলে কিন্তু এটা অর্থটা আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি, প্রিসাইজলি, শর্টলি ডেসক্রাইব করতে পারবেন না। সেই জন্য অ্যান্টেরিয়র মানে যে সামনে, সেটা বুঝতে হবে। একই সাথে আমরা আরো একটা উদাহরণ দেই, যেমন ধরেন সিএক্সআর, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, যেটা আমরা একটু আগেও দেখেছিলাম। বুকের এক্সরে করার কথা বলা হচ্ছে এখানে। বুকের এক্সরেটা কিভাবে করতে হবে? সামনের দিক থেকে পিছনের দিকে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, সামনের দিক থেকে পিছনের দিক থেকে। যখন আপনি সামনের দিক থেকে পিছনের দিকে এক্সরে চাইবেন, তখন লিখতে হবে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। আর যখন পিছন থেকে সামনের দিকে চাবেন, তখন হচ্ছে সিএক্সআর পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ, এভাবে লিখতে হবে। তাহলে আপনার এক্সরে মেশিনটা সম্মুখের দিক থেকে ওই ইমেজটাকে ক্যাপচার করবে। ঠিক আছে, একই সাথে পরবর্তীতে কি বলা হচ্ছে যে বিনাইন গ্রোথ, একটা বিনাইন গ্রোথ মানে একটা নতুন বৃদ্ধি বা টিউমারের মতো কিছু একটা সিন অর ফাউন্ড, দেখা গেছে অথবা পাওয়া গেছে। কোথায়? অন দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য লিভার, লিভারের সম্মুখ দিকে একটা বিনাইন গ্রোথ, টিউমারের মতো একটা নতুন বৃদ্ধি দেখা গেছে। তাহলে এই যে এখানে শব্দটা, এই অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য লিভার, লিভার কোথায়? নতুন বৃদ্ধি বা টিউমারের মতো কিছু একটা দেখা গিয়েছে। কোথায় দেখা গিয়েছে? লিভারে দেখা গিয়েছে। আরো অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে গেলে কোথায়? লিভারের সম্মুখ দিকে দেখা গিয়েছে। এই সমস্ত কথা, এই জাতীয় কথাগুলো আপনারা বিভিন্ন আলট্রাসোনোগ্রাম এর রিপোর্টে নিচে ইমপ্রেশন বা কমেন্টে দেখতে পাবেন, তাই না? তাহলে এই কথাগুলো যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা রিপোর্ট বুঝতে পারবো না, কোনো কিছু বুঝার চেষ্টা করলে সেটা বুঝতে পারবো না, তাই না? তাহলে অ্যান্টেরিয়র শব্দটা আশা করছি আপনাদের বুঝে এসেছে, এবং অ্যান্টেরিয়র শব্দটা আপনারা নিজেরাও প্রয়োগ করতে পারবেন বা করবেন। একই সাথে কেউ প্রয়োগ করলে কি বুঝিয়েছে সেটা বুঝার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এই যে ইমেজটা বা ছবিটাতে বোঝানো হয়েছে, ছবিটা একটু জুম করে দেখে নেবেন। এখানে বই থেকে ক্যাপচার করে আমি একটা ছবি দিয়েছি, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র বোঝানো। এখানে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার কথাগুলোর সাথে এই ছবিটা মিলান, তাহলেই চলবে। ঠিক আছে, ওকে। তারপরের টপিকস হচ্ছে পোস্টেরিয়র অথবা ডরসাল। পোস্টেরিয়র অথবা ডরসাল, পোস্টেরিয়র মানে কি জিনিস? পোস্টেরিয়র মানে হচ্ছে ইন দ্য ব্যাক সাইড অফ এ স্ট্রাকচার, একটা কাঠামো বা একটা বস্তু বা একটা জিনিসের পিছনের অংশ বোঝাতে পোস্টেরিয়র ব্যবহার করা হয়। যেমন ধরেন কোনো বস্তুর পিছনে অবস্থিত বোঝাতে আর কি। ঠিক আছে, দ্য ব্যাক সাইড অফ এ স্ট্রাকচার, একটি কাঠামোর পিছন অংশ বোঝাতে এটা ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি, দ্য এক্সাম্পল, দ্য স্ক্যাপুলা ইজ লোকেটেড অন দ্য পোস্টেরিয়র সাইড অফ দ্য বডি, আমাদের বডির পিছনের অংশে স্ক্যাপুলা অবস্থিত। এবং স্ক্যাপুলা কি জিনিস? স্ক্যাপুলা একটা বোনের নাম। আমাদের পিঠে হাত, আমাদের দুইটি আর্ম, বাহু, যে পিছনে দুটি চ্যাপ্টা হাড় রয়েছে পিঠের সাথে, উপরে বিউটি বোনের সাথে এবং শোল্ডার জয়েন্টের সাথে পিছনে যে প্রজাপতির ডানার মতো যে একটা হাড় রয়েছে, বড় ছড়ানো দুপাশে দুইটা, এটাকে বলা হচ্ছে স্ক্যাপুলা। এটা কোথায় অবস্থিত? আমাদের বডির পিছনের দিকে। এই কথাটাই এখানে বোঝাচ্ছে। একই সাথে চেস্ট এক্সরে, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ, এই যে একটু আগে যেটা বললাম, আপনি চেস্ট এক্সরে করতে, একটা পেশেন্টের চেস্ট এক্সরে, বুকের এক্সরে দেখতে চাচ্ছেন, যেটা প্রয়োজন পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে প্রয়োজন দেখা। একই সাথে ইসোফেজিয়াল পারপুরেশন সিন ইন দ্য
পোস্টেরিয়র পার্ট অফ দা ইসোফ্যাগাস। অর্থাৎ একটা ধরেন এন্ডোস্কোপি রিপোর্টের কমেন্টে লেখা আছে এই কথাটা যে ইসোফেজিয়াল পারপুরেশন মানে হচ্ছে ইসোফ্যাগাসে ছিদ্র দেখা গেছে। পারপুরেশন মানে ছিদ্রপথ বা সুড়ঙ্গ বা ফাটা একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন, এটাকে বলা হচ্ছে এখানে পারপুরেশন, ছিদ্র হয়ে যাওয়া সোজা কথা। এই ছিদ্রটা দেখা গেছে কোথায়? ইসোফ্যাগাসের পিছনের দিকে, পোস্টেরিয়র ওয়ালে। ঠিক আছে, এই কথাটা এইভাবে লেখা থাকতে পারে। তো এখন আমার তো এটা যখন আমি দেখবো কোন একটা রিপোর্টে, তখন আমাকে তো ঠিক আছে ইসোফেগাসে পারপুরেশন দেখা গেছে, কিন্তু কোথায় দেখা গেছে সেটা তো আমাদের ব্যাখ্যা করতে হবে। আরো ডিটেইলে লেখা এরকম থাকতে পারে যে সুপেরিয়র পোস্টেরিয়র পার্ট অফ দা ইসোফেগাস, মানে উপরের দিকে এই পিছনের অংশে। একই সাথে বলা থাকতে পারে ইনফেরিয়র পোস্টেরিয়র পার্ট অফ দা ইসোফেগাস, মানে ইসোফেগাসের নিচের দিকে পিছনে একটা ছিদ্র দেখা গেছে। এই যে অবস্থান বুঝাতে পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র, ডরসাল, ভেন্ট্রাল, এই যত জায়গায় অ্যান্টেরিয়র লেখা আছে তত জায়গায় কিন্তু আপনারা চাইলে ডরসাল শব্দটা ব্যবহার করতে পারেন, বা ডরসাল শব্দটাও যদি পাওয়া যায় দেখেন তাহলে এটার অর্থ একই, পোস্টেরিয়র যা ডরসালও তা। ঠিক আছে, ওকে, এই ছবিটা আবারও একই ছবি, এটা কোরিলেট করে নেবেন, আমার লেকচারের সাথে মিলিয়ে নেবেন। তারপর আমরা দেখবো হচ্ছে সুপেরিয়র মানে কি জিনিস? সুপেরিয়র মানে হচ্ছে সিচুয়েটেড অ্যাবভ অফ এ পয়েন্ট, একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটু উপরে বুঝাতে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে উপরে বুঝাতে বোঝানো হচ্ছে, এই শব্দটা ব্যবহার করা হয়। সুপেরিয়র অর ক্র্যানিয়াল, সুপেরিয়র বা ক্র্যানিয়াল, সুপেরিয়র যে অর্থ, তার আরেকটা নাম হচ্ছে ক্র্যানিয়াল। তার মানে কোনো কিছু উপরে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে উপরে বুঝাতে, অ্যাবভ মানে উপরে আছে সেটা বুঝাতে এই সুপেরিয়র বা ক্র্যানিয়াল শব্দটা ব্যবহার করা হয়। যেমন ধরেন হেড ইজ সুপেরিয়র টু দ্য বডি, মাথা আমাদের বডির উপরের দিকে আছে, তাহলে হেড ইজ সুপেরিয়র টু দ্য বডি। ঠিক আছে, একই সাথে হেড ইজ ক্র্যানিয়াল টু দ্য বডি, আমাদের বডির উপরের দিকে আছে, এই শব্দটাও থাকতে পারে। ঠিক আছে, যেমন ধরেন অ্যাড্রেনাল কর্টেক্স ইজ সিচুয়েটেড টু দ্য superior or cranial part of the kidney, কিডনির উপরি ভাগে অ্যাড্রেনাল কর্টেক্স নামে একটা গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, এখন সব অর্থ বুঝলাম, যদি সুপেরিয়রের অর্থ না বুঝি তাহলে কিন্তু চলবে না। সুপেরিয়র মানে কিন্তু অধিক ক্ষমতাশীল, এখানে এই অর্থ হবে না। সুপ্রিম মানে মারাত্মক লেভেলের ক্ষমতার অধিকারী, সুপেরিয়র অনেক বড় সড়ো, এসব অর্থ না, মানে এটা উপরে বুঝাবে, অবস্থান মেডিকেল সায়েন্সে উপরে বুঝাবে। একই সাথে ইউটেরাইন সিস্ট সিন অর ফাউন্ড ইন দা সুপেরিয়র পার্ট অফ এন্ডোমেট্রিয়াম, মানে কোনো একটা মহিলার আলট্রাসোনোগ্রাম করানো হয়েছে, সেখানে দেখা গেছে যে জরায়ুর মধ্যে সবার বহিস্থ যে লেয়ারটা সেটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামের উপরের দিকে একটা সিস্ট দেখা গেছে, ইউটেরাইন সিস্ট সিন অর ফাউন্ড ইন দা সুপেরিয়র পার্ট অফ এন্ডোমেট্রিয়াম, মানে জরায়ুর ভিতরের লেয়ারের উপরের দিকে একটা সিস্ট দেখা গিয়েছে। আর সিস্ট কি জিনিস সেটাও তো বোঝার বিষয়, তাই না? এটা আমরা প্যাথোলজিতে বুঝবো ইনশাআল্লাহ। তাহলে এই সুপেরিয়র বা ক্র্যানিয়াল শব্দ দ্বারা কোনো পয়েন্ট বা নির্দিষ্ট বিন্দু বা কোনো নির্দিষ্ট এক অবস্থান কাঠামো থেকে উপরে বোঝাতে এই শব্দটা ব্যবহৃত হয়। ঠিক আছে, এই ছবির সাথে আপনারা কোরিলেট করে নেবেন, আমার লেকচারের সাথে কোরিলেট করে নেবেন। এবার আসেন ইনফেরিয়র অথবা আরেকটা নাম ইনফেরিয়র আছে কি? ইনফেরিয়র অর কর্ডাল। ঠিক আছে, ইনফেরিয়র অর কর্ডাল। এবার ইনফেরিয়র মানে কি? ইনফেরিয়রের যে মানে আমরা এখানে বুঝবো, কর্ডালের একই মানে। ঠিক আছে, এটা আলাদা করে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তো এখানে সিচুয়েটেড, কোথায় এটা সিচুয়েটেড? একটা পয়েন্ট থেকে ভ্যালু অফ লোয়ার পার্ট অফ এ পয়েন্ট, ভ্যালু অফ লোয়ার দেন এ পয়েন্ট, অর্থাৎ বিলু অর লোয়ার দেন এ পার্ট, কোনো কিছুর কোনো একটা অবস্থান থেকে বিলু নিচের দিকে, অর লোয়ার দেন এ পয়েন্ট বা পার্ট, একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি নিচের দিকে বুঝায় তাহলে সেটা দ্বারা ইনফেরিয়র কে বুঝায়। তাহলে ইনফেরিয়র শব্দ দ্বারা আমরা বুঝবো কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি নিচের দিকে অবস্থিত বুঝায় তাহলে সেটা দ্বারা ইনফেরিয়র বা কর্ডাল শব্দটা আমরা ব্যবহার করতে দেখবো বা পাবো। এখন কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা এটা দেখে নেই। দা ফিট আর ইনফেরিয়র টু দ্য বডি, আমরা একটু আগে দেখছিলাম হেড হচ্ছে আমাদের উপরে সুপেরিয়র, একই সাথে পায়ের পাতা, দ্য ফিট আর ইনফেরিয়র টু দ্য
বডি, একই সাথে আমাদের বডির যে নিচের অংশে পায়ের পাতা অবস্থিত, এই কথাটা বুঝাইতে আপনারা এই ইনফেরিয়র শব্দটা পাবেন। তাহলে ইনফেরিয়র মানে হচ্ছে নিচের দিকে, নির্দিষ্ট পয়েন্ট থেকে নিচের দিকে বুঝাইতে, ঠিক আছে। একই সাথে আপনার ইউরেথ্রাল অরিফিস মানে প্রস্রাবের রাস্তার যে ছিদ্রপথ, পুরুষ হোক আর মহিলাদের হোক, যে ছিদ্রপথ কোথায় অবস্থিত, অবস্থিত ইজ লোকেটেড টু দা ইনফেরিয়র পার্ট অফ দা ইউরেথ্রা। ইউরেথ্রা মানে হচ্ছে যে রাস্তা দিয়ে প্রস্রাব বের হয় সেটার নাম হচ্ছে ইউরেথ্রা। এই ইউরেথ্রার নিচের অংশে ইউরেথ্রাল অরিফিস বা ছিদ্রপথ অবস্থিত, ঠিক আছে। তাহলে ইউরেথ্রার সাপেক্ষে নিচের দিকে অবস্থিত বুঝাতে এই ইনফেরিয়র শব্দটা এখানে ব্যবহার হলো। একই সাথে লেফট সিম্পল রেনাল সিস্ট, ডান পাশের সরি লেফট মানে হচ্ছে বাম পাশে, বাম পাশে রেনাল মানে কিডনি, বাম পাশের কিডনিতে একটা সিস্ট দেখা গেছে টু দা ইনফেরিয়র পার্ট অফ দা কিডনি, কিডনির নিচের অংশের দিকে এই সিস্টটা দেখা গিয়েছে। তাহলে এই যে অবস্থান বুঝাতে উপরে না নিচে, সেই যে এই যে শব্দগুলো কিভাবে অ্যাপ্লাইড হচ্ছে আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন। তো এখানে ইনফেরিয়র বা কর্ডাল দ্বারা বোঝাচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে নিচের দিকে, ঠিক আছে। তাহলে ইনফেরিয়র বা কর্ডাল সম্পর্কে আপনাদের জানা আছে, আমার লেকচারের সাথে এই ছবিটা মিলাবেন, কোরিলেট করবেন, দেন আশা করছি একটা সমাধান পাওয়া যাবে। একই সাথে এবার আমরা দেখবো ল্যাটারাল এবং মেডিয়াল, যে বিপরীত দুটি শব্দ বলছিলাম, ল্যাটারাল এবং মেডিয়াল দুইটার বিপরীত। এর আগে যে কথাগুলো আমরা বলছি, যেমন ধরেন সুপেরিয়র পড়ছি, সুপেরিয়র বিপরীত ছিল ইনফেরিয়র, সুপেরিয়র পড়া হচ্ছে উপরে আর ইনফেরিয়র মানে হচ্ছে নিচে, তার মানে দুইটার বিপরীত। একই সাথে আমরা ওখানে দেখছিলাম কি অ্যান্টেরিয়র মানে সম্মুখে, একই সাথে পোস্টেরিয়র, পোস্টেরিয়র মানে পিছনের দিকে, সামনে এবং পিছনে, তার মানে একটার বিপরীত বোঝাচ্ছে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়রের বিপরীত, সুপেরিয়র ইনফেরিয়রের বিপরীত। এখন আমরা যেটা দেখবো ল্যাটারাল, এই ল্যাটারাল হচ্ছে মেডিয়ালের বিপরীত। ল্যাটারাল মানে কি জিনিস? ল্যাটারাল মানে বোঝাচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে, কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে অন দা সাইডে বোঝাতে, অর অ্যাওয়ে ফ্রম দা মিড লাইন, কোনো একটা মধ্যরেখা থেকে, অর্থাৎ মিড সেজিটাল যে প্ল্যানটা আছে, মিড সেজিটাল প্ল্যান আমরা যে আমাদের নাক থেকে শুরু করে নিয়ে পেটের নাভি বরাবর এখানে বডিটাকে যদি সেন্ট্রালি মাঝখান দিয়ে একটা রেখা টানি, সেই রেখাটার নাম হবে মিড সেজিটাল প্ল্যান। এই মিড সেজিটাল প্ল্যান থেকে দূরবর্তী বুঝাতে, দূরবর্তী স্থানে অবস্থিত বুঝাতে এটা ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো একটা রেখা বা বিন্দু থেকে ডানে বা বামে চাপানো, সরা আছে ডান পাশে বা বাম পাশে, এক পাশে আছে, পাশে ছড়ানো আছে, দূরবর্তী, এরকম অর্থে বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখানে আপনারা যে শব্দটা, এটা কিন্তু দুইটা হইতে পারে, রাইট ল্যাটারাল এবং লেফট ল্যাটারাল। আমরা যদি বডিটাকে মাঝখান দিয়ে একটা রেখা অঙ্কন করি, তাহলে ডান পাশে একটা অংশ বিভক্ত হবে, আবার বাম পাশে আরেকটা অংশে সে বিভক্ত হবে। এই ডান পাশের অংশটার নাম হবে রাইট ল্যাটারাল পার্ট, বাম পাশের অংশটার নাম হবে লেফট ল্যাটারাল পার্ট। তাহলে এই যে দুটি অংশে বিভক্ত হইলো কি দ্বারা? মিড সেজিটাল প্ল্যান দ্বারা বিভক্ত হইলো। তো এখানে এই মিড সেজিটাল প্ল্যান থেকে ডানে বা বামে এক পাশে সরে আসে বুঝাতে এই ল্যাটারাল শব্দটা ব্যবহার করা হয়। যেমন কয়েকটা উদাহরণ দেখে আমরা বুঝি। দা ইয়ার্স, আমাদের যে ইয়ার্স কানগুলো আছে, কর্ণগুলো আছে, দ্য ইয়ার্স আর ল্যাটারাল টু দ্য বডি, আমাদের টু দ্য হেড অর বডি, আমাদের মাথার দুপাশে, আমাদের দুপাশে অবস্থিত কি দুটি কান। আপনি যদি নাক বরাবর, আমাদের বডির নাক বরাবর যদি একটা মিড সেজিটাল প্ল্যান ড্র করেন, তাহলে তার ডানে বামে কি আছে? ডানে বামে দুটি ইয়ার আছে। এই ইয়ার দুটি যে অবস্থিত ল্যাটারালি, সেটা বুঝাতে কিন্তু এই লাইনে বলা হচ্ছে দ্য ইয়ার্স আর মেডিয়াল টু দ্য হেড, মাথার সাপেক্ষে এই দুইটা কান দুপাশে, এক পাশে চাপান। একই সাথে দা এটা একই সাথে আরো কয়েকটা উদাহরণ আমরা বলতে পারি। দা আর্মস আর লেটারাল টু দ্য চেস্ট, আমাদের যে বক্ষ রয়েছে, চেস্ট রয়েছে, বুক রয়েছে, সেই বুকের দুপাশে অবস্থিত দুটি আর্ম, সেই জন্য আমরা বলতেছি যে দা আর্ম আর লোকেটেড, দা আর্ম আর লোকেটেড টু দা চেস্ট, চেস্টের দুপাশে দুটি আর্ম আমাদের অবস্থিত। একই সাথে কোনো আলট্রাসোনোগ্রাম অথবা কোনো রিপোর্ট, ইমপ্রেশন বা কমেন্টে যদি আপনারা লেখা পান, যে লেখা আছে ইনফ্লামেটরি চেঞ্জ, যে প্রদাহজনিত পরিবর্তন, ইনফ্লামেটরি চেঞ্জ ফাউন্ড, পাওয়া গেছে টু দ্য লেফট ল্যাটারাল পার্ট অফ, টু দ্য লেফট ল্যাটারাল পার্ট অফ প্যানক্রিয়াস, মানে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের যে বাম পাশ আছে, সেই বাম পাশের লেটারাল, মানে এই প্যানক্রিয়াসটাকে যদি আমরা মধ্যকান দিয়ে একটা সিজিটাল প্ল্যান আঁকি, তার বাম পাশে চাপানো এই অংশটাতে, অর্থাৎ টেইলে, প্যানক্রিয়াসের টেইলের দিকে একটা প্রদাহ লক্ষ্য করা গিয়েছে, ইনফ্লামেটরি চেঞ্জ, প্রদাহর জনিত একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
ঠিক আছে, তাহলে এটা বুঝাতে এই মেডিয়াল লেটারাল মানে এক পাশে চেপে আছে ডানে বা বামে, সেটা বুঝাতে আমরা এই লেটারাল শব্দটা ব্যবহার করতে দেখব বা করব। এটা দুইটা হয়, একটা হচ্ছে রাইট লেটারাল, এটা হচ্ছে লেফট লেটারাল, দুই ভাবে থাকতে পারে, আর শুধু লেটারালও থাকতে পারে। যাই থাকুক এটা বুঝে নেবেন, মধ্যরেখা থেকে এক পাশে বুঝাতে বুঝায়। ঠিক আছে, এবার মেডিয়াল কি জিনিস? একেবারে বিপরীত। মেডিয়াল হচ্ছে যে মধ্যরেখার কাছাকাছি, ওইটা হচ্ছে মধ্যরেখা থেকে ডানে বা বামে দূরে সরানো, দূরবর্তী বুঝায়। আর মেডিয়াল দ্বারা বোঝাচ্ছে মধ্যরেখা বরাবর অথবা মধ্যরেখার খুব কাছাকাছি, ওই পাশের ডানে বা বামের দূরবর্তী জায়গার তুলনায় মধ্যবর্তী রেখার কাছাকাছি যেটা, সেটাকে মেডিয়াল বলা হয়, অথবা মধ্যরেখা বরাবর যেটা আছে সেটাকেই বলা হয় মেডিয়াল, মানে মাঝখান ধরতে পারেন। তো এটার মিনিংটা কি? সিচুয়েটেড, সিচুয়েটেড টুয়ার্ড, মানে দিকে চাপানো, সিচুয়েটেড টুয়ার্ড দা মিড সেজিটাল, যে মিড লাইন যে প্ল্যানটা আছে, মিড লাইন অফ দা বডি, আমাদের বডির যে মিড লাইন বলছিলাম, মিড সেজিটাল প্ল্যান, সেটার কাছাকাছি, সিচুয়েটেড টুয়ার্ড খুব কাছাকাছি যেটা, অথবা একেবারে সেন্টার, অর্থাৎ মধ্যরেখার মধ্যখান বরাবর অথবা ডানে বামে কাছাকাছি বুঝাতে এই মেডিয়াল শব্দটা ব্যবহার করা হয়। তাহলে মেডিয়াল শব্দ দ্বারা আমরা বুঝাবো যেটা মধ্যরেখার মিড লাইনের কাছাকাছি অথবা একেবারে মাঝখানেই অবস্থিত। যেমন এখানে দেখাচ্ছে দ্য চেস্ট ইজ মেডিয়াল টু দ্য আর্ম, মানে দুই পাশের আর্মের মাঝামাঝি, দুই পাশের বাহুর মাঝামাঝি অবস্থিত আমাদের এই চেস্ট। তার মানে দ্য চেস্ট ইজ মেডিয়াল টু দ্য আর্ম, এটা বোঝাচ্ছে একেবারে মাঝামাঝি আমাদের এই চেস্টটা অবস্থিত, এটা বোঝাতে মেডিয়াল বোঝানো হচ্ছে। একই সাথে দা আম্বিলিকাস, আম্বিলিকাস মিন্স হচ্ছে নাভি, অ্যাবডোমেনে যেটা অবস্থিত থাকে আমাদের আম্বিলিকাস নাভি, এই আম্বিলিকাস বা নাভি ইজ সিচুয়েটেড, কোথায় সিচুয়েটেড থাকে? ইজ মেডিয়াল টু দা অ্যাবডোমেন, পেটের মাঝামাঝি অবস্থানে থাকে, সেই জন্য এটাকে আমরা মেডিয়াল বলতেছি। তাহলে মাঝামাঝি অথবা মধ্যরেখার কাছাকাছি, ওই যে লেটারাল বা দূরবর্তী পার্শ্ববর্তীর তুলনায় সাপেক্ষে কাছাকাছি যেটা, সেটাকে বোঝাচ্ছে মেডিয়াল। ওকে, তাহলে এই ল্যাটারাল মেডিয়াল দ্বারা আমরা মধ্যরেখা থেকে দূরবর্তী, দূরে এক পাশে চাপানো ডানে বা বামে, অথবা মধ্যরেখা থেকে কাছাকাছি ডানে বা বামে কাছাকাছি, অথবা মাঝখানে বরাবর অবস্থিত বুঝাতে আমরা এই মেডিয়াল শব্দটা ব্যবহার করতে দেখব বা করব। একই সাথে এই প্রক্সিমাল আমাদেরকে জেনে নিতে হবে, প্রক্সিমাল এবং ডিস্টাল। অন্যগুলো যেরকম বিপরীতমুখী ছিল, ঠিক এই দুইটাও বিপরীতমুখী। প্রক্সিমালের বিপরীত হচ্ছে ডিস্টাল। প্রক্সিমাল মানে কি জিনিস? প্রক্সিমাল হচ্ছে নিয়ারার টু এ পয়েন্ট, একটা নির্দিষ্ট বিন্দুর কাছাকাছি যেটা অবস্থিত সেটাকে বলা হচ্ছে প্রক্সিমাল। আর যেমন ধরেন আমরা যে তাসবিহ গুনি, যে আঙ্গুলের করগুলো দ্বারা, এগুলো প্যালেঞ্জিয়াল বোন বলে। প্যালেঞ্জিয়াল বোন এখানে থাকে কয়টা? প্রত্যেক আঙ্গুলে থাকে 3টি করে প্যালেঞ্জিয়াল বোন থাকে, এবং এখানে মাঝখানে 3টি এবং শেষে একটি, 4টি করা হিসেবে আমরা গুনি। মাঝখানে 3টি জয়েন্টের, 3টি বোনের 3টি জয়েন্ট থাকে, শুধুমাত্র থাম্ব যেটা বুড়ো আঙ্গুল বাদে প্রত্যেকটা থাম্বে আমাদের 3টা করে প্যালেঞ্জিয়াস থাকে। এই 3টা করে প্যালেঞ্জিয়াসের যে জয়েন্ট গুলো, সবগুলো জয়েন্টের নামই হচ্ছে ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তো এই ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্টটাকে প্রথমে যেগুলো, এগুলো হচ্ছে প্রক্সিমাল, দ্বিতীয়তে যেটা অবস্থিত সেটা হচ্ছে ডিস্টাল। তো এরকম প্রক্সিমাল এবং ডিস্টাল, এই ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্ট বললে তো এটা স্পেসিফিক হবে না। স্পেসিফিক করার জন্য এটা কি ডিস্টালেরটা বুঝাচ্ছি না প্রক্সিমালেরটা বুঝাচ্ছি, মানে কাছাকাছিটা বুঝাচ্ছি না দূরবর্তীটা বুঝাচ্ছি, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। ডিপ এবং ক্রিপ এটা বুঝতে হবে। ডিপ প্রথম যে কর, যেমন আমরা যদি তাসবিহ গণনা শুরু করি সুবহানাল্লাহ বলে, ডান পাশের প্রথম কর, এটা কিন্তু হচ্ছে মেটাকার্পোপ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এই মেটাকার্পোপ্যালেঞ্জিয়াল জয়েন্টের পরে যে জয়েন্ট, এটার নাম হচ্ছে প্রক্সিমাল ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্ট, তারপরেরটার নাম হচ্ছে ডিস্টাল ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্ট। সবগুলোর নামই হচ্ছে ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এখন যেটা কাছাকাছি আমাদের বডির কাছাকাছি, সেটার নাম হবে প্রক্সিমাল। আমাদের বডির কাছাকাছি প্রথম কর্ডটা আছে, ঠিক আছে, দ্বিতীয় কর্ডটা হচ্ছে দূরবর্তী, কিছুটা দূরবর্তী, প্রক্সিমালের সাপেক্ষে ডিস্টাল, সেই জন্য ওইটার নাম হয়ে যাবে ডিস্টাল। তো এর জন্য আমরা যেমন কয়েকটা উদাহরণ দেই, এই প্রক্সিমাল ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্ট, প্রক্সিমাল যেটা আমরা একটু আগে বলতেছিলাম, তো প্রক্সিমাল ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্টের কাছাকাছি যেটা, এটাকে বলা হচ্ছে প্রক্সিয়াল। ঠিক আছে, প্রক্সিমাল। এই প্রক্সিমাল ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্ট বুঝাইলে আমরা বুঝবো যেটা সম্মুখে বুঝাচ্ছে। তারপর আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, দ্য এলবো ইজ প্রক্সিমাল টু দ্য শোল্ডার। আমাদের শোল্ডার বা কাঁধের কাছাকাছি হচ্ছে এলবো জয়েন্ট। এলবো জয়েন্টটা আমাদের প্রক্সিমাল কার কাছাকাছি? শোল্ডারের কাছাকাছি, সেই জন্য আমরা এলবো জয়েন্টটাকে বলতে পারি প্রক্সিমাল টু দ্য শোল্ডার। ঠিক আছে, তাহলে কোনো একটা জিনিসের সাপেক্ষে কাছাকাছি বুঝাইতে এই প্রক্সিমাল বলা যেতে পারে। ঠিক আছে,
এবার ডিস্টাল যেটা বললাম, ডিস্টাল বলতে বোঝাচ্ছে লোকেটেড অ্যাওয়ে ফ্রম দা সেন্টার, একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু থেকে দূরবর্তী বোঝাতে এই ডিস্টাল শব্দটা ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডিস্টাল ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্ট। ডিস্টাল ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্ট যেটা একটু আগে ব্যাখ্যা করতেছিলাম, কাছাকাছি যেটা বডি সেটার নাম প্রক্সিমাল, তারপরের যেটা জয়েন্ট ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্ট সেটাকে বলা হচ্ছে ডিস্টাল ইন্টারপ্যালেঞ্জিয়াল জয়েন্ট। একই সাথে দ্য হ্যান্ড ইজ ডিস্টাল টু দা শোল্ডার। তাহলে আমি একটু আগে যেভাবে বললাম যে আমাদের এলবো বা কনুই যে জয়েন্টটা আছে, কনুই জয়েন্টটা আমাদের শোল্ডার জয়েন্টের কাছাকাছি। এখন একইভাবে আমি এটা বলতে পারি না যে আমাদের হাত বা হ্যান্ড, যে আমাদের হাত রয়েছে সেই হাতটা শোল্ডার জয়েন্ট থেকে দূরবর্তী। এই কথাটাই আমরা এখানে বলতেছি, দ্য হ্যান্ড ইজ ডিস্টাল টু দা আমাদের শোল্ডার, এটাই বলতেছি। তাহলে এই ডিস্টাল এবং প্রক্সিমাল শব্দগুলো দ্বারা কাছে, কোন একটা বিন্দু থেকে কাছে এবং দূরবর্তী বলতে বোঝাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এইটুকু পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা অর্গান স্পেসিফিক যে টার্মিনোলজি গুলো আছে, এই নির্দিষ্ট অঙ্গের যে নির্দিষ্ট শব্দগুলো, যেমন হার্টের এনাদার নেম কি, ব্রেইনের এনাদার নেম কি, লিভারের এনাদার নেম কি, এই অর্গান স্পেসিফিক শব্দগুলো জানবো চতুর্থ ক্লাসে। একই সাথে মেডিকেল সাফিক্স প্রিফিক্স, চিকিৎসা পূর্বপদ এবং পরপদ সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো। যেমন ধরুন হ্যাপাটোমেগালি, এখানে হ্যাপাটো মানে হচ্ছে পূর্বপদ প্রিফিক্স, মেগালি হচ্ছে সাফিক্স। এখানে হ্যাপাটো মানে কি, মেগালো মানে কি, দুইটার অর্থ মিলে কি দাঁড়ায়, দুইটা মিলে কিভাবে একটা শব্দ গঠন হয়, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। তো এইটুকু ছিল আজকের ক্লাস আমাদের। ঠিক আছে, তো টার্মিনোলজি আর টার্মিনোলজি রিলেটেড টু যে মেডিসিন আমরা বললাম, পেশেন্ট কমপ্লেইন এন্ড ট্রিটমেন্ট ডিজিজ, রোগীদের যে কমপ্লেইন্ট করবে আপনার কাছে, চিপ কমপ্লেইন্ট আসবে, সেটার সাথে জড়িত এবং ট্রিটমেন্টের সাথে জড়িত, ডিজিজের সাথে জড়িত যে শব্দগুলো, মেডিকেল টার্মগুলো, এটা আমরা যখন মেডিসিন পড়াবো, রোগ এবং চিকিৎসা পড়াবো, ট্রিটমেন্ট পড়াবো, তখন হচ্ছে যে মেডিসিন পড়তে পড়তে আস্তে আস্তে ধারাবাহিকভাবে জেনে যাব। এটার জন্য আলাদা করে ক্লাস নেওয়া দরকার নেই। ঠিক আছে, তো থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লার্নিং উইথ অনলাইন মেডিকেল স্কুল BDME SDI। আমাদের এই অনলাইন পেইড কোর্সটিতে ভর্তি হতে চাইলে এই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন, বিস্তারিত জানেন। এবং আমাদের এই সেকেন্ড ব্যাচে ভর্তি চলতেছে, খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন। আর পাশাপাশি অন্যান্য যে কোর্সগুলো আছে আমাদের, মা ও শিশুর উপর MCH, শিশু স্বাস্থ্যের উপর CHCT, চর্ম ও যৌনের উপর SSDT, তারপর গাইনি অপসের উপর একটা 3 মাসের শর্ট ট্রেনিং কোর্স, হ্যাঁ, তো এবং জুনিয়র নার্সিং সহ আমাদের যে ছোট ছোট ট্রেনিং কোর্স গুলো আছে, আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমাদের এই পেইড কোর্স গুলো আপনারা পারচেজ করতে পারেন। আমাদের বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।